আফ্রিকার নাইজেরিয়া দেশে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ বেঁধে গেলে আমেরিকার সরকার সিদ্ধান্ত নেয় ওই দেশে বসবাসরত আমেরিকান সকল নাগরিকদেরকে রেস্কিউ করে আনবে। ফলে আমেরিকার প্রেসিডেন্ট তাদের স্পেশাল ফোর্সের কমান্ডোদের সেই দেশে মিশনে পাঠায়। যখন আমেরিকান স্পেশাল ফোর্সের কমান্ডোরা নাইজেরিয়াতে যায় তাদের দেশের নাগরিকদের রেস্কিউ করে আনতে, সেখানেই বেঁধে বসে এক ভয়ঙ্কর বিপত্তি, যেখানে এই আমেরিকান স্পেশাল ফোর্সদেরকে মোকাবেলা করতে হয়েছে নাইজেরিয়ার একটি ভয়ঙ্কর সশস্ত্র বিদ্রোহী সেনাবাহিনীর সাথে। আর এই নাইজেরিয়ান সেনাবাহিনী এতটাই ভয়ঙ্কর আর তারা এত নির্মম ভাবে তাদের নিজের দেশের মানুষদেরকে কেটে কেটে কুচি কুচি করে ফেলছিল, তার কাহিনীগুলো তোমরা মুভির মধ্যেই দেখতে চলেছো। আর এই কাহিনীগুলো দেখার পরে তোমার শরীরের রোম দাঁড়িয়ে যাবে, সেই সাথে তোমার গা একদম গুলিয়ে উঠবে। এই আমেরিকান স্পেশাল ফোর্সদের কমান্ডোদের কপালে কি ঘটেছিল তার কাহিনী জানাতে আজ আমি হাজির হয়ে গেলাম 2003 সালের টেয়ার্স অফ দ্য সান মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আমি জানি এই মুভি অনেকেই হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছো, কিন্তু এই মুভি এতটাই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাবে। সেই সাথে এই মুভিতে যে দম বন্ধ করা সব মিশন রয়েছে তার এক্সপ্লেন না করলে এই চ্যানেলটি অপূর্ণই রয়ে যাবে। তাই আমি এমন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যেটা দেখার পরে তুমি আসল মুভির ফিল পেয়ে যাবে। তো চলো আর কোনো পেঁচাল না বাড়িয়ে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একটি নিউজের মাধ্যমে আমাদেরকে জানানো হয় যে আফ্রিকার নাইজেরিয়ার দেশে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ লেগে গেছে। প্রত্যেকটা অলিগলি থেকে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের সেনাবাহিনীর জেনারেলের পদত্যাগের দাবিতে। এখানে আমাদেরকে জানানো হয় যে এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে নাইজেরিয়ার সেনাবাহিনীর জেনারেল মোস্তফা ইয়াকুব তার পুরো সেনাবাহিনীর গ্যাং দিয়ে তাদের প্রেসিডেন্ট স্যামুয়েল আজুজাকে হত্যা করে ফেলেছে। সেই সাথে পুরো দেশের নিয়ন্ত্রণ সে নিজের হাতে নিয়ে নিয়েছে। আর এই কারণে আফ্রিকার এই গৃহযুদ্ধে একদম আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করে ফেলেছে। তবে এই গৃহযুদ্ধ এবং এই আন্দোলন দবানোর জন্য সেনাবাহিনীর জেনারেল মোস্তফা ইয়াকুব তার সেই সেনাবাহিনীকে ওই মানুষের ওপরে লেলিয়ে দিয়েছে। আর সেনাবাহিনীগুলো এত নির্মম ভাবে এবং নির্বিচারে আন্দোলনরত মানুষকে হত্যা করছিল তার কাহিনী দেখার পরে তোমাদের চোখের ঘুম উড়ে যাবে। ফলে নাইজেরিয়ার এই ভয়ঙ্কর পরিবেশ বুঝতে পেরে স্বয়ং জাতিসংঘ এই পরিস্থিতিতে নাক গলানোর জন্য সাহস পায় না। তবে এই ঘটনার মধ্যে বেশ বিপাকে পড়ে যায় আমেরিকার প্রেসিডেন্ট, কারণ নাইজেরিয়াতে আমেরিকার বেশ কয়েক হাজার নাগরিক আটকা পড়ে গেছিল এই আন্দোলনের মধ্যে। ফলে দায়িত্বের খাতিরে আমেরিকার প্রেসিডেন্ট স্পেশাল ফোর্সের কমান্ডোদের পাঠিয়ে আফ্রিকান সেনাবাহিনীদের সাথে মোকাবেলা করে তাদের দেশের নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে আনতে চায়। ফলাফল যেই কথা সেই কাজ। আমেরিকার একটি সামরিক বেজে দেখা যায় কয়েকটি হেলিকপ্টার সহ একটি পুরো কমান্ডো টিমকে তৈরি করা হচ্ছে নাইজেরিয়াতে মিশনে পাঠানোর জন্য। সেখানে আমেরিকান স্পেশাল ফোর্সের আর্মিদের কর্নেল পুরো একটি ম্যাপ দাগিয়ে তাদের এই স্পেশাল কমান্ডোদের মিশনের সকল দায়িত্ব বুঝিয়ে দিতে থাকে। সেখানে তিনি এই স্পেশাল কমান্ডোদেরকে জানিয়ে দেয় তোমাদেরকে যেতে হবে নাইজেরিয়ার আকাশ সীমানার রাডার ফাঁকি দিয়ে। তারপর ওই দেশে পৌঁছানোর পরে তাদেরকে আবুজা, লাগোস এবং ইঙ্গলিক নামের তিনটি প্রদেশ থেকে তাদের মার্কিন নাগরিকদেরকে রেস্কিউ করে নিয়ে আসতে হবে। তবে এখানেই লেফটেন্যান্ট একটি মেয়ের ছবি দেখিয়ে তাদেরকে বলতে থাকে যে এই মেয়ের নাম হলো ডক্টর লিনা। তোমাদের প্রথম কাজ হবে যে নাইজেরিয়ার আকাশ সীমানা ফাঁকি দিয়ে ওই দেশে ঢুকে পড়ার পরে আগে এই ডক্টর লিনার কাছে পৌঁছানো, কারণ এই ডক্টর লিনা বেশ কয়েক বছর ধরে নাইজেরিয়াতে রয়েছে। তাই বর্তমানে নাইজেরিয়ার পরিবেশ কোন এলাকায় কিভাবে রয়েছে তার সবকিছুই এই ডক্টর লিনা তোমাদেরকে বুঝিয়ে দিবে। তবে এখানে লেফটেন্যান্ট তাদেরকে কঠিন ভাবে হুঁশিয়ারি করে দেয়, কারণ এই ডক্টর লিনা যে এলাকায় আটকে রয়েছে ওই এলাকাতে রয়েছে আফ্রিকার জেনারেলের পালিত সেনাবাহিনীর একটি সশস্ত্র বিদ্রোহী আর্মি। আর তারা সরকারকে মেরে ফেলার কারণে পুরো সরকারের অস্ত্র ভান্ডার এখন নিজের দায়িত্বে রয়েছে। ফলে তাদের কাছে ভয়ানক মারণাস্ত্রের কোনো অভাব নাই। তাই এই মিশন হতে চলেছে তাদের জীবনের সব থেকে ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর মিশন। সকল প্রকার মিশন বুঝে নেওয়ার পরে এবার আমেরিকান স্পেশাল ফোর্সের কমান্ডোরা তাদের প্লেনের উপরে উঠে পড়ে আর আফ্রিকার নাইজেরিয়ার দিকে রওনা দিয়ে দেয়। যখন তারা আফ্রিকার নাইজেরিয়ার শহরের উপরে আসে এবার তারা সকলেই তাদের প্যারাসুট নিয়ে ওই প্লেন থেকে মাটির দিকে লাফিয়ে পড়ে। মাটিতে ল্যান্ড করার পরে তারা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। ঠিক ওই সময়ে সেখানে একটি মেয়েকে দেখতে পায়। টিমের ক্যাপ্টেন ওয়াটার ওই মেয়েকে পেছন থেকে মুখ চেপে ধরে আর তাকে বলতে থাকে আমরা এখানে আমেরিকা থেকে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য। ফলে ওই মেয়েটি ক্যাপ্টেন ওয়াটারের কথায় শান্ত হয় আর তাদেরকে সাথে করে নিয়ে তাদের ক্যাম্পের দিকে নিয়ে যেতে থাকে। যখন টিমের বাকি সবাই বুঝতে পারে যে পরিবেশ তাদের অনুকূলে রয়েছে এবার তারাও ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসতে থাকে। আর ক্যাপ্টেন ওয়াটারের সাথে সাথে ওই মেয়েকে ফলো করে তারা ক্যাম্পের দিকে যেতে থাকে। এবার ক্যাপ্টেন ওয়াটার ওই ক্যাম্পে পৌঁছানোর পরে এসে দেখতে পায় যে কারো হাত নেই, কারো বা পা কাটা অবস্থায় মৃত্যু যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। যাই হোক এই সকল কিছু দেখার পরে ওই মেয়েটি ক্যাপ্টেন ওয়াটারকে একটি অপারেশন থিয়েটার রুমে নিয়ে চলে যায়। এখানেই আমরা ডক্টর লিনাকে দেখতে পাই যে তখন একটি অপারেশনের সেলাই করার কাজে ব্যস্ত ছিল। এমন দুর্গম জায়গায় এই ভয়ানক পরিবেশে আমেরিকান স্পেশাল
কমান্ডোদের দেখে ডক্টর লিনা প্রথমে বেশ ভরকে যায়, তবে কিছু বলার আগে সেও বুঝে যায় যে এই আর্মিরা এসেছে তাদেরকে এখান থেকে রেস্কিউ করে নেওয়ার জন্য। ফলে সে তার অপারেশন শেষ করে বাইরে বেরিয়ে আসে আর ক্যাপ্টেন ওয়াটারের সাথে কথা বলতে থাকে। সেখানে ক্যাপ্টেন ওয়াটার ডক্টর লিনাকে জানায় তারা এসেছে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য। তবে ডক্টর লিনা ক্যাপ্টেন ওয়াটারকে জানায় সে যদি এই জায়গা থেকে চলে যায় তবে এই আহত মানুষগুলো বিনা চিকিৎসায় এখানেই মারা যাবে। তাই ডক্টর লিনা ক্যাপ্টেন ওয়াটারকে জানিয়ে দেয় যদি তারা ডক্টর লিনাকে এখান থেকে নিয়ে যেতে চায় তবে এখানে যত মানুষ রয়েছে তাদের সবাইকে নিয়ে যেতে হবে। তার এই কথাবার্তা শুনে ক্যাপ্টেন ওয়াটার প্রথমেই সরাসরি না বলে বসে, কারণ এখানে যতজন মানুষ রয়েছে তারা সকলেই আফ্রিকান নাগরিক আর এদেরকে রেস্কিউ করতে তারা এখানে আসেনি। আর সব থেকে বড় বিষয় হলো এতগুলো মানুষকে এখান থেকে তারা কোনোভাবেই নিয়ে যেতে পারবে না। সেই সাথে তাদের কাছে এত পরিমাণ কমান্ডো নাই যে তারা ওই আফ্রিকান গ্যাং এর সাথে মোকাবেলা করতে পারে। ফলাফল তাদেরকে বাঁচাতে যে স্বয়ং তারা নিজেরাই আর্মিদের হাতে নির্মম শিকারের পরিণত হতে পারে, যার কারণে ক্যাপ্টেন ওয়াটার ডক্টর লিনার এই কথায় রাজি হচ্ছিল না। তবে এত কিছু শোনার পরেও ডক্টর লিনা কোনোভাবেই ক্যাপ্টেন ওয়াটারের কথায় রাজি হয় না, বরং সে একইভাবে তার জেদ অটুট রাখে। সে ক্যাপ্টেন ওয়াটারকে জানিয়ে দেয় যদি তাকে এখান থেকে নিয়ে যেতে হয় তবে এখানে থাকা সকল আফ্রিকান নাগরিকদেরকে বাঁচাতে হবে। ফলে আর কোনো উপায় না দেখে ক্যাপ্টেন ওয়াটার তার লেফটেন্যান্টের কাছে কল করে আর এই সকল ঘটনা তাকে জানিয়ে দেয়। তবে এখানে দেখা যায় লেফটেন্যান্ট ক্যাপ্টেন ওয়াটারকে কিছু একটা অর্ডার করে, আর কি অর্ডার করেছিল তা তোমরা একটু পরেই জানতে পারবে। ফলাফল লেফটেন্যান্টের অর্ডার পাওয়ার পরে এবার ক্যাপ্টেন ওয়াটার ডক্টর লিনার কথায় রাজি হয় আর তাকে কথা দেয় যে কাল সকালে সকলকে প্রস্তুত থাকতে বলো, কালকে সবাইকে এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাব। সকালবেলা দেখা যায় ক্যাপ্টেন ওয়াটার তার সকল কমান্ডোদেরকে নিয়ে চারিদিকে পাহারা দিয়েছিল আর সেই শরণার্থী হিসেবে থাকা সকল আফ্রিকান নাগরিকদেরকে ডক্টর লিনা দ্রুত এই ক্যাম্প ছাড়ার জন্য তাগাদা দিয়ে তাদের সবাইকে ওই ক্যাম্প থেকে বের করে নিয়েছিল। ওই ক্যাম্প থেকে বের হওয়ার পরে এবার আমেরিকান স্পেশাল ফোর্সের কমান্ডোরা তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের চোখে মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তাদের প্রত্যেকটা পায়ের ধাপের মধ্যে রয়েছে মৃত্যুর হাতছানি, কারণ তারা যে এলাকা পার করছে এই এলাকার আশেপাশে রয়েছে ওই জেনারেলের সকল বিদ্রোহী আর্মি বাহিনী। আর এই আর্মিগুলা যদি একবার তাদের সামনে পড়ে যায় তবে কোন রকম কথা ছাড়াই তারা ফায়ার করে তাদের সবাইকে শুইয়ে দেবে। এভাবেই বেশ কয়েক মাইল হাঁটার পরে তারা একটি জঙ্গলের মধ্যে এসে পৌঁছায় আর এভাবেই তারা ওই জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিকাল গড়িয়ে রাত নেমে আসে। ঠিক ওই সময়ে ডক্টর লিনা ক্যাপ্টেন ওয়াটারকে বলতে থাকে যে তাদের এখানে বিশ্রাম নেওয়া উচিত, কারণ তাদের সাথে যারা রয়েছে তারা খুবই মারাত্মকভাবে ইনজিউর্ড আর সেই সাথে তাদের সাথে কয়েকজন বাচ্চাও রয়েছে আর সারাদিন না খাওয়ার কারণে তারা সকলেই দুর্বল হয়ে পড়েছে। তবে তার এই কথায় ক্যাপ্টেন ওয়াটার কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ সে জানে এই জঙ্গল হচ্ছে তাদের জন্য মৃত্যুপুরী, কারণ কোন দিক থেকে ওই বিদ্রোহীগুলা চলে আসবে আর তাদের উপরে আক্রমণ করে বসবে তারা সেটা মোটেও জানে না। সেই সাথে এই জঙ্গলটি ক্যাপ্টেন ওয়াটারের কাছে মোটেও সেফ মনে হচ্ছে না। তবে এত কিছুর পরেও ডক্টর লিনা তার সেই জেদের উপরেই অটুট থাকে। সে বলতে থাকে তার সাথে যেই লোকগুলো এসেছে তারা আর একটি পাও হাঁটতে পারবে না। ফলে ক্যাপ্টেন ওয়াটার ডক্টর লিনার জেদের কাছে পরাজিত হয়। ফলাফল ক্যাপ্টেন ওয়াটার তার কমান্ডোদেরকে অর্ডার করে চারপাশে ছড়িয়ে যেয়ে কড়াভাবে নজর রাখতে, আর ডক্টর লিনাকে বলতে থাকে সে যেন তাদের ওই লোকগুলোর কাছে যায় আর তাদেরকে একটু বিশ্রাম নেওয়ার জন্য বলে। কমান্ডোরা স্নাইপারের স্কিউব দিয়ে নজর রাখছিল। ঠিক ওই সময়ে একজন কমান্ডো দেখতে পায় যে একটি বিদ্রোহী গ্যাংয়ের সশস্ত্র আর্মিরা তাদের দিকে এগিয়ে আসছে। মূলত এই আর্মিগুলো বের হয়েছিল এই রাতের বেলা এই পুরো জঙ্গল পেট্রোলিং করার জন্য। যখন এই কথা ক্যাপ্টেন ওয়াটারকে জানায় তখন ক্যাপ্টেন ওয়াটার দ্রুত ডক্টর লিনাকে ডেকে জানায় যে তার সাথে আসা সকল নাইজেরিয়ান নাগরিকদেরকে গাছের আড়ালে বা ঝোপের মধ্যে নিজেদেরকে ঢেকে একদম আড়াল করে নিতে। ফলাফল ওখানে থাকা সকল মানুষ নিজেদের গায়ের উপরে ঝোপঝাড় তুলে দেয় আর নিজেরা ওই ঝোপের মধ্যে দিয়ে একদম নিজেদেরকে আড়াল করে নেয়। সেই সাথে এদিকে স্পেশাল ফোর্সের কমান্ডোরাও নিজেদের গায়ের উপরে গাছের ডালপালা তুলে দেয় আর নিজেদের স্নাইপার তাক করে রেডি হয় ওই সশস্ত্র বাহিনীদের সাথে যুদ্ধে জড়ানোর জন্য, কারণ তারা এমন এক জায়গায় এসে ফেসে গেছে যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তা নাই। তাদেরকে হয় ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ করতে হবে, নয়তো এই বিদ্রোহী গ্যাংয়ের কাছে পরাজয় বরণ করে মৃত্যুকে স্বীকার করে নিতে হবে। সকলেই একদম নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ বসে থাকে আর এদিকে ওই বিদ্রোহী আর্মিরা তাদেরই পাশ দিয়ে তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। যাই হোক ওই গ্যাংয়ের সকলে তাদেরকে পাশ কাটিয়ে পার হয়ে যাওয়ার পরে হঠাৎ ডক্টর লিনা যখন বাইরে বের হয়ে আসে সে ওই বিদ্রোহী আর্মিদের একজনের সামনে পড়ে যায়। তবে ওই গ্যাংয়ের ওই সেনাবাহিনী যখন লিনাকে আক্রমণ করতে যাবে তার আগেই তার পেছনে উঠে দাঁড়ায় ক্যাপ্টেন ওয়াটার আর সে কোন রকম শব্দ ছাড়া তার চাকু দিয়ে ওই আর্মির গলা ফাঁসিয়ে দেয় আর এই যাত্রায় তারা প্রাণে বেঁচে যায়। এই যাত্রায় ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার পরে এবার ক্যাপ্টেন ওয়াটার ডক্টর লিনাকে
তাকে বলতে থাকে, এভাবে চলতে থাকলে আমরা যে কোনো সময় ওই বিদ্রোহী আর্মিদের হাতে ধরা পড়ে যাব। তাই প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আপনি আমার অর্ডার মতো কাজ করেন। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা একটি শরণার্থী দেখতে পাই। আসলে এই জায়গাটি ছিল ওই জায়গা যেখান থেকে ক্যাপ্টেন ওয়াটার ডক্টর লিনা সহ বাকিদেরকে গতকাল রাতেই এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে। তবে এখানে দেখা যায় কয়েকজন আমেরিকান ডাক্তার সেখানেই থেকে গেছিল। আসলে এখানে অনেক মানুষ খুব গুরুতর জখম হয়েছিল, যারা কোনোভাবেই হেঁটে এই জায়গা থেকে পালাতে পারবে না, তাই তারা থেকে গেছিল ওই লোকদেরকে চিকিৎসা করার জন্য। ঠিক ওই ক্যাম্পের মধ্যে দেখা যায় ওই বিদ্রোহী আর্মিদের একটি গ্রুপ চলে এসেছে, আর সেখানে থাকা ওই 3 মার্কিন নাগরিকদেরকে তারা বলতে থাকে, বল এখানে থাকা বাকি লোকগুলো কোন দিকে গেছে। তবে সেই 3 মার্কিন নাগরিক কোনো কিছু বলতে না চাইলে এবার ওই আর্মিদের মেজর তার পেছন থেকে এক বিশাল কাটারি বের করে আনে, আর সেই কাটারি দিয়ে এক কোপে একজনের মাথা ঘাড় থেকে নামিয়ে দেয়। তাদের এখানে যে কিভাবে তারা কেটে কেটে মেরে ফেলছিল এই সিনগুলো আমরা ইউটিউবের রুলস এর কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। অন্যদিকে আমরা স্পেশাল কমান্ডোদেরকে দেখতে পাই, যারা এই জঙ্গল থেকে বের হয়ে আরো একটি বিশাল ফাঁকা মাঠের মধ্যে এসে পড়েছে। এখানে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএসজি এবং সিরিয়া। 22 মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। এখানে তোমরা সকল ম্যাচের লাইভ খেলার ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ এবং BMW জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য নগদ পুরস্কার জেতার সুযোগ তো আছেই, আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে রয়েছে ক্র্যাশ গেমের মতো আরো অনেক গেম, যেখানে বিমানের উচ্চতা যত উপরে উঠবে তুমি আরো বেশি নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স বিডি স্টোরি ব্যবহার করলে 30,000 টাকা ও বিনামূল্যে স্পিন পাবে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো এবং নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। আর ওই মাঠের মধ্যে ছিল বিশাল বড় বড় ঘাস, তারা ওই ঘাসের মধ্যে লুকিয়ে তাদের রেস্কিউ করা হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক ওই সময়ে তারা দূরের আকাশে 2টি হেলিকপ্টারের সাউন্ড শুনতে পায়, ফলে কমান্ডোরা ক্যাপ্টেনকে বলতে থাকে যে তাদের জন্য হয়তো হেলিকপ্টার চলে এসেছে। তবে ঠিক তাদের এই ভাবনাকে সত্যি করে দিয়ে ওখানে দেখা যায় 2টি আমেরিকান সামরিক হেলিকপ্টার আকাশ কাঁপিয়ে চলে এসেছে তাদের এই জায়গা থেকে রেস্কিউ করে নেওয়ার জন্য। হেলিকপ্টার মাটিতে ল্যান্ড করার সাথে সাথে ক্যাপ্টেন ওয়াটার ডক্টর লিনাকে সাথে করে নিয়ে ওই হেলিকপ্টারের দিকে দৌড়াতে থাকে। যখন ডক্টর লিনা বুঝতে পারে যে এই ক্যাপ্টেন ওয়াটার শুধুমাত্র তাকেই এই হেলিকপ্টারে তুলতে চাচ্ছে আর বাকিদেরকে এখানেই রেখে যেতে যাচ্ছে, এবার ডক্টর লিনা বেঁকে বসে। সে বলতে থাকে যদি তাকে হেলিকপ্টারে তুলতে হয় তবে পুরো শরণার্থীদেরকে এই হেলিকপ্টার থেকে রেস্কিউ করতে হবে। তবে ক্যাপ্টেন ওয়াটার বলতে থাকে যে আমাদের হাতে সময় খুবই কম, কারণ এই হেলিকপ্টারের সাউন্ড ট্র্যাক করে ওই বিদ্রোহী আর্মিরা এখানে অতি দ্রুত পৌঁছে যাবে। তবে এত কিছুর পরেও ডক্টর লিনা ক্যাপ্টেন ওয়াটারের কথা রাজি হচ্ছিল না, বরং ডক্টর লিনা রাগের মাথায় ক্যাপ্টেন ওয়াটারকে একটি জ্বর মেরে বসে। তবে এবার ক্যাপ্টেন ওয়াটার তার আসল রূপে ফিরে আসে আর ডক্টর লিনাকে তুলে নিয়ে ওই হেলিকপ্টারের মধ্যে ছুড়ে মারে। তারপর বাকি কমান্ডোদেরকে অর্ডার করে অন্য হেলিকপ্টারে উঠে যাওয়ার জন্য। আসলে এখানে ক্যাপ্টেন ওয়াটার এই কাজ করেছিল তার লেফটেন্যান্টের অর্ডার মতোই। তোমাদের কি মনে আছে সেই রাতে ক্যাপ্টেন ওয়াটার তার লেফটেন্যান্টকে কল করলে তার লেফটেন্যান্ট তাকে একটি অর্ডার করেছিল? আসলে লেফটেন্যান্ট তাকে শিখিয়ে দিয়েছিল যে তাদেরকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ওই হেলিকপ্টার পর্যন্ত নিয়ে আসার জন্য। তারপর যখন হেলিকপ্টার চলে আসবে তখন শুধুমাত্র ডক্টর লিনাকে ওই হেলিকপ্টারে করে তুলে নিয়েই তারা ওই জায়গা থেকে তাদেরকে রেখে চলে আসবে। যাই হোক, সকল কমান্ডোরা যখন ওই হেলিকপ্টারে উঠে পড়ে, এবার ওই 2 হেলিকপ্টার সেখানের সকল শরণার্থীদেরকে রেখে আকাশের দিকে উড়াল দেয়। এবার ওই হেলিকপ্টার গুলো উড়ে গেলে এখানে নিচে দেখা যায় আফ্রিকার সেই শরণার্থীগুলো এক মায়াবী এবং করুণ নজরে ওই হেলিকপ্টারের দিকে তাকিয়ে রয়েছে। আসলে তারা বুঝে গেছে যে এখন তাদেরকে মরতে হবে ওই বিদ্রোহী আর্মিদের হাতে। অন্যদিকে আমরা হেলিকপ্টারের মধ্যে ডক্টর লিনাকে দেখতে পাই যে বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারের মধ্যে মন খারাপ করে বসেছিল। তবে ওই সময়ে হেলিকপ্টার যখন একটি প্রদেশের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, এবার ডক্টর লিনা উঠে এসে দেখতে পায় নিচের ওই গ্রামে থাকা এক একজন মানুষকে ওই সেনাবাহিনীগুলো কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে রেখেছে। আর এই কাহিনী দেখার পরে সে কান্নায় একদম ভেঙে পড়তে থাকে। আসলে এই বিদ্রোহী আর্মিরা যে এত নৃশংস ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর তারা যেই গ্রামে আক্রমণ করত সেই গ্রামে ছেলে মেয়ে বা বড় ছোট কাউকেই দেখতো না, সামনে যাকেই পেত তাদেরকেই কেটে কেটে একদম হাত পা মাথা নামিয়ে দিত। শুধু এটুকুই নয়, তাদের জীবন্ত অবস্থায় তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে তারা উল্লাস আনন্দ করত। এভাবে তারা ওই গ্রাম থেকে আরো এক গ্রামের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তারা নিচে দেখতে পায় ওই জায়গাতেও এই বিদ্রোহী আর্মিরা ভয়ানক তাণ্ডব চালিয়েছে।
যাচ্ছে আর ওই গ্রামের মানুষদের রক্তে পুরো নদীর পানি একদম লাল হয়ে গেছে। এই কাহিনী দেখার পরে ক্যাপ্টেন ওয়াটার বুঝতে পারে যে ওই শরণার্থীদেরকে এভাবে ফেলে আসা তার ঠিক হয়নি। কিছুক্ষণ পরে ওই শরণার্থীরা দেখতে পায় যে তাদের দিকে সেই 2 হেলিকপ্টার আবারও ঘুরে এসেছে। আসলে ক্যাপ্টেন ওয়াটার এদেরকে রেখে যাওয়ার জন্য তার মনের মধ্যে কেমন যেন এক গিল্টি ফিল হচ্ছিল। ফলাফল সে ওই হেলিকপ্টার ঘুরিয়ে নিয়ে আসে আর ওই শরণার্থীদের কাছে ল্যান্ড করায়। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথেই সে ডক্টর লিনাকে ছেড়ে দেয় আর ডক্টর লিনা ওই হেলিকপ্টার থেকে নেমে সেই শরণার্থীদের কাছে যেয়ে তাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে বহু বছর ধরে এখানে চিকিৎসা দেওয়ার কারণে ডক্টর লিনা এই সকল মানুষদের একজন পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। সেখানে ক্যাপ্টেন ওয়াটার জানায় সে যেভাবে পারে তাদের সবাইকে এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, তবে যদি মরতে হয় তবে সেও সবার সাথে মারা যাবে। এরপর সে তার কমান্ডোদের বলতে থাকে, সোলজার, এই মতামতের বিরুদ্ধে তোমাদের কোনো আপত্তি রয়েছে কিনা? এখানে তার সাথে আসা সকল কমান্ডোরা জানায়, স্যার, আপনি যেটা অর্ডার করবেন এর বিরুদ্ধে আমাদের কোনো কিছু বলার নাই। ফলাফল ওই 2 হেলিকপ্টারে আগে মহিলা এবং ছোট বাচ্চাদেরকে তুলে দেওয়া হয় আর তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় একটি সেফ জায়গায়। এরপর সেখানে থাকা বাকি সকল আফ্রিকান শরণার্থীদেরকে সাথে করে নিয়ে ক্যাপ্টেন ওয়াটার ও তার সকল কমান্ডোরা মিলে আস্তে আস্তে জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকে। জঙ্গলের মধ্যে ঢুকে ক্যাপ্টেন ওয়াটার তার লেফটেন্যান্টের কাছে কল করে আর এই সকল ঘটনা তাকে জানিয়ে দেয়। তখন লেফটেন্যান্ট তাকে জানায় তারা যেন খুব সাবধানে তাদের কমান্ডোর কৌশল অনুযায়ী ওই এলাকা থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা সেই আর্মিদের মেজর সহ তার পুরো বাহিনীকে দেখতে পাই, যেখানে তারা সামনে এগিয়ে আসার সময় সেখানে একটি ফাঁকা গ্রেনেড পড়ে থাকতে দেখতে পায়। আর এটি দেখে ওই আর্মি মেজর বুঝতে পারে যে এই এলাকায় হয়তো আমেরিকান আর্মি চলে এসেছে, কারণ এই গ্রেনেড তাদের দেশের নয়। ফলে তারা ওই ঘাসের মধ্যে পায়ের ছাপ দেখে দেখে ওই শরণার্থীদের দিকে জঙ্গলের দিকে এগিয়ে আসতে থাকে। এই জঙ্গলের মধ্যে দেখা যায় ক্যাপ্টেন ওয়াটার সহ সেখানে থাকা সকলে ওই হেলিকপ্টার থেকে আনা কিছু খাবার খেয়ে নিয়ে তাদের শরীরে আগে শক্তির সঞ্চার করে নিচ্ছে। সেই সাথে তারা সিদ্ধান্ত নেয় যে এই জায়গায় একটু বিশ্রামও করে নেবে। ঠিক ওই সময়ে ওই কমান্ডোদের মধ্যে একজন তাদের স্যাটেলাইট ক্যামেরা অন করে দেখতে পায় যে বেশ কয়েকজনের সশস্ত্র একটি বাহিনী তাদের দিকে এগিয়ে আসছে। এই কাহিনী যখন ক্যাপ্টেন ওয়াটার জানতে পারে, এবার সে ডক্টর লিনার কাছে এসে তাকে বলতে থাকে যে তাদের এই শরণার্থীদের মধ্যে এমন কেউ রয়েছে যে ট্র্যাকার বহন করছে আর ওই ট্র্যাকার ফলো করে করে ওই বিদ্রোহী আর্মিগুলো তাদের দিকে এগিয়ে আসছে। তবে তার এই কথা শোনার সাথে সাথে ডক্টর লিনা কোনোভাবে বিশ্বাস করতে চায় না। সে জানিয়ে দেয় যে তার এই লোকগুলো খুবই বিশ্বস্ত, তারা এই কাজ কোনোভাবেই করতে পারে না। এদিকে যেহেতু ক্যাপ্টেন ওয়াটারের হাতে কোনো প্রমাণ নাই, তাই সে এই বিষয়টা চেপে যায় আর ডক্টর লিনার কথা মেনে নিতে বাধ্য হয়। এভাবেই তারা বিশ্রাম নেওয়ার পরে সেখানে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে আর ওই রাতের মধ্যে তারা জঙ্গলের ভেতর দিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে। ঝুম বৃষ্টির মধ্যে পুরো জঙ্গল পার করার পরে সকালবেলা তারা একটি পাহাড়ের উপকূলে এসে পৌঁছায় আর ওখান থেকে তারা দেখতে পায় যে পাহাড়ের নিচের একটি গ্রামে এখনো বেশ কিছু বিদ্রোহী আর্মি হামলা চালিয়ে নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে। ক্যাপ্টেন ওয়াটার তার সকল কমান্ডোদেরকে অর্ডার করে যে যার জায়গা থেকে পজিশন নাও। ফলাফল একজন গাছের উপরে উঠে তার স্নাইপার নিয়ে পজিশন নেয় আর বাকি কয়েকজন পাহাড়ের ঢাল বেয়ে আস্তে আস্তে তাদের স্নাইপার নিয়ে উপরের দিকে উঠে যেতে থাকে। ওই জায়গাতে দেখা যায় ওই আর্মিরা পুরো গ্রামে তাণ্ডব চালিয়ে সেখানের মানুষদের মেরে লাশের স্তূপ বানিয়ে ফেলেছে। এই কাহিনী দেখার পরে ওই কমান্ডোরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এদের আর ছেড়ে দেওয়া যাবে না। ফলাফল সবাই যে যার জায়গা থেকে নিশানা টার্গেট করে। সেখানে যখন দুজন আফ্রিকান আর্মি যখন একজন নিরীহ মানুষকে গুলি করতে যাবে, তার আগে গাছের উপরে থাকা সেই স্নাইপার শুট করে তাকে ডাউন করে দেয়। সেই সাথে দ্রুত পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠে এসে ফ্রন্ট লাইন থেকে সাইলেন্সার লাগানো গান দিয়ে ক্যাপ্টেন ওয়াটার সহ বাকি কয়েকজন কমান্ডো ফাটাফাট ফায়ার করে তাদের সামনে দাঁড়িয়ে থাকা সকল বিদ্রোহী আর্মিদেরকে একসাথে শুইয়ে দেয়। কিন্তু ওই গ্রামের আরেক পাশে চেঁচামেচি শুনে তারা দেয়ালের অপর পাশ থেকে তাকিয়ে দেখতে পায় যে ভেতরে আরো বহু সংখ্যক আর্মি রয়েছে আর তারা ওই গ্রামে থাকা সকল মানুষদেরকে নির্মম ভাবে অত্যাচার চালিয়ে হত্যা করছে। ফলাফল ক্যাপ্টেন ওয়াটারের নির্দেশে এক একজন কমান্ডো চারিদিকে ছড়িয়ে যায় আর তাদের সাইলেন্সার লাগানো গান দিয়ে এক একজনকে ধরে ধরে খুলি উড়িয়ে দিতে থাকে। একজন কমান্ডো একটি রুমের মধ্যে ঢুকে যেয়ে দেখতে পায় যে একজন বিদ্রোহী আর্মি একটি মেয়েকে উলঙ্গ করে রেপ করার চেষ্টা করছে। ফলে এই কাহিনী দেখে সে পেছন থেকে তার গলার মধ্যে একটি তার পেঁচিয়ে ধরে আর তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সেই সাথে ওই মেয়েটিকে তার নিজের জামা খুলে দেয় তার ইজ্জত ঢাকার জন্য। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন ওয়াটার গ্রামের অন্য সাইডে চলে যায় আর সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন আফ্রিকার আর্মিদেরকে দেখা মাত্রই ফায়ার করে ফাটাফাট তাদের শুইয়ে দিতে থাকে। তবে ঠিক ওই মুহূর্তে একজন আর্মি একটি কাটারি তুলে নিয়ে আসে আর ক্যাপ্টেন ওয়াটারের হাত বরাবর একটি কোপ বসিয়ে দেয়। ঠিক ওই সময় দেখা যায় একজন আফ্রিকান লোক সেখানে পড়ে থাকা একটি রাইফেল তুলে নিয়ে এই যাত্রা
মাত্রায় ক্যাপ্টেন ওয়াটারকে বাঁচিয়ে নিয়েছে। তারা এই মিশন কমপ্লিট করার জন্য মাত্র কয়েক মিনিট সময় নেয়। যখন সবাই মাটিতে শুয়ে পড়ে, এবার ক্যাপ্টেন ওয়াটার চারিদিকে দেখতে পায় যে তার পাশে পড়ে রয়েছে শুধু লাশ আর লাশের সারি। ঠিক ওই সময়ে বাকি কমান্ডোরা গ্রামের অন্য পাশ থেকে সবাইকে কিল করে ক্যাপ্টেন ওয়াটারের কাছে চলে আসে। আর এখানে এসে তারাও দেখতে পায় যে এই পুরো গ্রামের মধ্যে আর কেউ জীবিত নাই। যাই হোক, ওই জায়গা থেকে তারা আবারও জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে এগোনো শুরু করে। সকালবেলা একজন কমান্ডো বলতে থাকে যে স্যার, আমাদের দিকে 300 জনের একটি বিশাল সেনাবাহিনীর দল এগিয়ে আসছে। তার থেকে বড় কথা হলো, আমরা যেই সকল রাস্তা দিয়ে এসেছি ওই সেনাবাহিনীর দল ঠিক একই রাস্তা ধরে আমাদের ফলো করে এগিয়ে আসছে। এই কথা শোনার সাথে সাথেই এবার ক্যাপ্টেন ওয়াটার একদম শিওর হয়ে যায় যে এই শরণার্থীদের মধ্যে এমন কেউ রয়েছে যে ওই আর্মিদের ট্র্যাকার বহন করছে। ফলে এবার সে আর ডক্টর লিনাকে কিছু না বলে ওই শরণার্থীদের সবাইকে ডেকে বলতে থাকে, বলো তোমাদের মধ্যে কে ওই বিদ্রোহী আর্মিদের হয়ে কাজ করে। যদি তোমরা স্বীকার করো তবে শুধু একজনই মারা পড়বে, আর যদি তোমরা কেউ স্বীকার না করো তবে আমি সবাইকে গুলি করে হত্যা করতে থাকবো। এই কথা শোনার সাথে সাথে ওই শরণার্থীদের মধ্যে থেকে একজন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তবে ঠিক ওখানে আমেরিকান কমান্ডোর এক স্নাইপার টার্গেট করে তাকে শুট ডাউন করতে সক্ষম হয়। তবে এই কাহিনী দেখে ডক্টর লিনা তাকে বারণ করতে থাকে যে তাদেরকে শুট না করার জন্য। তবে এবার ক্যাপ্টেন ওয়াটার তার উপরে রেগে যায় আর ডক্টর লিনাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর ক্যাপ্টেন ওয়াটার দ্রুত ওই লোকের কাছে যে দেখতে পায় যে ওই গুলিটি একদম তার বুকের মধ্যে লেগেছে। আর ক্যাপ্টেন ওয়াটার এটাও বুঝতে পারে যে এই লোকটি আর বেশিক্ষণ বাঁচবে না। ফলে ক্যাপ্টেন ওয়াটার দ্রুত তাকে জিজ্ঞেস করতে থাকে যে বলো তুমি কেন ওই আর্মিদের ট্র্যাকার বহন করছো, সেই সাথে এতগুলো মানুষদেরকে তুমি কেন বিপদে ফেলতে চাচ্ছ। সেই লোকটি মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জানায় তার পরিবারের সকল সদস্য ওই আর্মিদের হাতে জিম্মি রয়েছে, তাই সে তার পরিবারের লোকজনদের বাঁচাতে এক প্রকার বাধ্য হয়ে ওই শরণার্থীদের মধ্যে ঢুকে পড়েছে। আর সেই জিপিএস ট্র্যাকার তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে সে চাইলেও ওই জিপিএস ট্র্যাকারটি বের করতে পারবে না। এই সকল কিছু বলতে বলতেই সেই লোকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সকল কাহিনী দেখার পরে ওই শরণার্থীদের মধ্যে থেকে একজন যুবক বেরিয়ে আসে। এখানে এসে সে ক্যাপ্টেন ওয়াটারকে তার নিজের পরিচয় দিয়ে বলতে থাকে সে হচ্ছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট স্যামুয়েল আজুজার একমাত্র ছেলে। যখন আর্মি জেনারেল তার সৈনিকদের দিয়ে তার পুরো পরিবারকে হত্যা করেছিল তখন সে ছিল তার পরিবারের বাহিরে, যার কারণে সে এখনো বেঁচে রয়েছে। আর সে যখন বুঝতে পারে যে ওই আর্মিরা যদি তার লোকেশন টের পেয়ে যায় তবে তাকেও মেরে ফেলবে, এবার সে নিজেকে বাঁচানোর জন্য এই সাধারণ মানুষদের সাথে মিশে গেছে যেন সেই জেনারেলের আর্মিরা তাকে খুঁজে না পায়। তবে সে বলতে থাকে যে এই লোকটি মনে হয় শুধুমাত্র আমাকে মারার জন্য পাঠানো হয়েছিল। যাই হোক, এই সকল কাহিনী ঘটার পরে এবার ক্যাপ্টেন ওয়াটার সবাইকে জানিয়ে দেয় এরপর থেকে কেউ যদি একটা ভুলভাল ডিসিশন নেয় তবে আমি তাকে নিজের হাতে গুলি করে হত্যা করব, কারণ একজনের জীবনের থেকে এখানে থাকা সকলের জীবন খুবই গুরুত্বপূর্ণ। এই সকল কথা বলে তারা ওই জায়গা দ্রুত ত্যাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক ওই মুহূর্তে দেখা যায় ওই বিদ্রোহী আর্মিদের মেজর তার সেনাবাহিনীদেরকে নিয়ে তার ওই ট্র্যাকার ফলো করতে করতে ওই জায়গায় এসে হাজির হয়েছে। আর সেখানে এসে তার ওই গুপ্তচরকে মরে পড়ে থাকতে দেখে এবার ওই আর্মি মেজরও বুঝে যায় যে এখানে যারা ছিল তারা এই সেনাবাহিনীদের প্ল্যানের সকল কথাই জেনে গেছে। তবে ঠিক ওই মুহূর্তে ওই সেনাবাহিনীর লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই তাদের চারপাশ থেকে তাদের নিজে পুঁতে রাখা এক একটা বম ব্লাস্ট হতে থাকে। আর তারা ওই বমের ব্লাস্টে এক একজন উড়ে যেতে থাকে। আসলে এই বমগুলো ক্যাপ্টেন ওয়াটারের কমান্ডোরা নিচে পুঁতে রেখেছিল। আর ওই জায়গা থেকে তারা চলে যায়নি, বরং নিজেরা ঝোপের আড়ালে আশ্রয় নিয়ে এক একটা বাটন প্রেস করতে থাকে আর সবাইকে উড়িয়ে দিতে থাকে। কিন্তু এই হামলাই ছিল আমেরিকার আর্মিদের জন্য সব থেকে ভয়ঙ্কর এবং বড় একটা ভুল। আর তাদের এই ভুলের মাসুল যে কি ভয়ানক পরিবেশ ডেকে নিয়ে এসেছিল তা তোমরা এখনই দেখতে চলেছ। যাই হোক, ওই জায়গায় বোমা হামলা করে ওই আর্মিদেরকে উড়িয়ে দেওয়ার পরে তারা একটি নদীর পাশে এসে বসে আর ওই জায়গায় তারা বিশ্রাম নিতে থাকে। আর এদিকে ক্যাপ্টেন ওয়াটার তার লেফটেন্যান্টের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের জন্য দুইটা রেস্কিউ হেলিকপ্টার পাঠানোর জন্য বলে। সেই লেফটেন্যান্ট তাকে জানায় যে তোমরা একটি সেফ প্লেসে এসে আমাকে ইনফর্ম করো, আমি দুইটা রেস্কিউ হেলিকপ্টার পাঠিয়ে দেব। তাই ক্যাপ্টেন ওয়াটার তার সকল সৈনিকদেরকে অর্ডার করে যে তোমরা আস্তে আস্তে এই শরণার্থীদেরকে নিয়ে এই জায়গা ত্যাগ করে একটি সেফ জায়গায় যাও, কারণ ওই জায়গাতে একটি হেলিকপ্টার পাঠানো হবে। আফ্রিকান সেনাবাহিনীদের উপরে আমেরিকার আর্মির ওই বোমা হামলার কারণে সেখানে দেখা যায় হাজার হাজার সেনাবাহিনী গাড়ি ভর্তি করে তাদের ওই লোকেশনের দিকে এগিয়ে আসছে। মানে এখানে বলা যায় যে ওই আমেরিকান সৈনিকরা না বুঝেই এক মৌমাছি চাকের মধ্যে ঢিল মেরে বসেছে। ফলে আশেপাশে বহু সংখ্যক গাড়ি সাউন্ড শুনতে পেলে এবার তারা ওই ঘাসের মধ্যেই তাদের রাইফেল লোড করে দিয়ে ওত পেতে বসে থাকে। আর ওই ঘাসের মধ্যে বসে থেকেই
তারা আশেপাশের পরিবেশ দেখতে থাকে। ঠিক ওই সময়ে হঠাৎ একটি বুলেট এসে লাগে একজন আমেরিকার কমান্ডার বুকে, আর ওই বুলেট তার বুক দিয়ে ঢুকে একদম পিঠ দিয়ে বেরিয়ে যায়। ফলে টিমের বাকি সদস্যদের বুঝতে বাকি থাকে না যে এই ঘাসের মধ্যে ওই আফ্রিকান আর্মিদের স্নাইপার রয়েছে। তারা আগে দ্রুত ওই সদস্যের কাছে যায় আর দ্রুত তার বুক থেকে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করতে থাকে। তবে ঠিক ওই মুহূর্তে সেখানে হাজার হাজার আফ্রিকান বিদ্রোহী সেনাবাহিনী আসতে থাকে আর তাদের দিকে ফায়ার শুরু করে। ফলাফল নিজেদেরকে বাঁচানোর জন্য এবার আমেরিকার আর্মিরাও তাদের দিকে পাল্টা আক্রমণ করতে করতে এগিয়ে যেতে থাকে। তবে এই আমেরিকান আর্মিরা জানে না যে তাদের সামনে কত সংখ্যক বিদ্রোহী আর্মি মজুদ রয়েছে। শুধুমাত্র নিজেদের যান বাঁচানোর জন্যই তারা ফায়ার করছিল আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ওইখানে ওই বিদ্রোহী আর্মিগুলো তাদের উপরে রকেট লঞ্চার আরপিজি নিয়ে এসে এমন তাণ্ডব শুরু করে দেয় যে ওই জায়গায় টিকে থাকাই মুশকিল হয়ে পড়ে। সেই সাথে আশেপাশে এত বোমা ব্লাস্ট হচ্ছিল যে কারো হাত কারো বা পা ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যেতে থাকে। পরিবেশ একটু নর্মাল হলে ক্যাপ্টেন ওয়াটার দেখতে পায় যে ডক্টর লিনা তার সামনে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে তাদের আরো এক কমান্ডো এক ভয়ঙ্কর বোমার আঘাতে তার পুরো পেট একদম উড়ে গেছে। ফলে তার চোখের সামনেই ওই কমান্ডো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে ঠিক ওই সময়ে সেখানে বহু সংখ্যক বিদ্রোহী আর্মি আসা শুরু করে আর ওই আমেরিকান আর্মিদের ওপরে মরণ আক্রমণ শুরু করে। আর এই আক্রমণ এতই ভয়ানক ছিল যে এবার তাদের যান বাঁচানোই দুরূহ হয়ে পড়ে। সেখানে হাজার হাজার বিদ্রোহী আর্মিদের সেনাবাহিনী তাদের ওপর রকেট লঞ্চার ও আরপিজি ও মর্টার শেল নিক্ষেপ করতে থাকে। সেই সাথে চলতে থাকে ভয়ানক ভয়ানক সব বোমার ব্লাস্ট। আর এদিকে আমেরিকান আর্মিরা শুধুমাত্র নিজেদের যান বাঁচানোর জন্য ওই আর্মিদেরকে প্রোটেক্ট করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পরে আমেরিকান আর্মিরা বুঝতে পারে যে এই যুদ্ধ হতে চলেছে তাদের জীবনের শেষ যুদ্ধ। কারণ এখানে এত পরিমাণ বিদ্রোহী আর্মি রয়েছে আর তারা যেভাবে তাদের উপরে আক্রমণ করছিল তারা কোনোভাবেই এই বিদ্রোহী আর্মিদের সাথে পেরে উঠবে না। তাদেরই চোখের সামনে তাদের কমান্ডোরা মারাত্মক হেডশট খেয়ে মারা পড়তে শুরু করেছিল। যখন দেখা যায় সেখানে বহু সংখ্যক বিদ্রোহী আর্মি এসে চারিদিকে ঘিরে নিয়েছে, এবার ওই শরণার্থীতে থাকা সকলেই তাদের নিজেদের যান বিলিয়ে দিয়ে সেখানে পড়ে থাকা এক একটা রাইফেল তুলে নিতে থাকে আর সেই বিদ্রোহী আর্মিদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে থাকে। কিন্তু এই কয়েকজন শরণার্থী আর তাদের মাত্র 4-5 জন কমান্ডো ওই বিদ্রোহী আর্মিদের কাছে হাতের ময়লা। সেখানে ওই বিদ্রোহী আর্মিগুলো এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। ক্যাপ্টেন ওয়াটার বুঝতে পারে যে তারা এই জায়গা থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পারবে না। তাদের চারপাশে হাজার খানেক আর্মি এসে তাদেরকে ঘিরে ফেলেছে আর তারা কয়েকজন মিলে এই কয়েক হাজার আর্মিকে কোনোভাবে ডাউন করতে পারবে না। তাই শেষবারের জন্য সে তার লেফটেন্যান্টকে কল করে জানায় যে স্যার এই মিশন হতে চলেছে আমাদের জীবনের শেষ মিশন আর এখানে আপনার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে আমেরিকার বেজে দেখা যায় দুইটা ফাইটার জেট রওনা দিয়েছে আফ্রিকার ওই লোকেশনের দিকে। সেই সাথে লেফটেন্যান্ট ক্যাপ্টেন ওয়াটারকে জানিয়ে দেয় তোমরা যেই লোকেশনে রয়েছো ওই জায়গা থেকে কোনো রকমের যান বাঁচিয়ে একটি সেফ জায়গায় পালিয়ে আসো, কারণ ওই জায়গাতে আমেরিকান 2 ফাইটার প্লেন যাচ্ছে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাতে। ফলে এই কথা শোনার সাথে সাথে ক্যাপ্টেন ওয়াটার তার মনের মধ্যে আবারও বেঁচে থাকার একটি আশা ফিরে পায়। সে তার কমান্ডো সহ ওখানে থাকা সকল শরণার্থীদেরকে বলতে থাকে তোমরা দ্রুত আমাকে ফলো করতে করতে এই ঘাসের মধ্যে দিয়ে বেরিয়ে আসো, কারণ আমেরিকা থেকে 2টা ফাইটার জেট আসছে এই জায়গায় বোম্বিং করার জন্য। ফলাফল বাকি কমান্ডোরা তাদের সেই মৃত কমান্ডোদের কাছে বিদায় জানিয়ে ওই জায়গা থেকে নিজেদেরকে আড়াল করে দিয়ে ঘাসের মধ্যে দিয়ে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও ওই বিদ্রোহী আর্মিরা কিন্তু তাদের উপরে ফায়ারিং থামায়নি আর এই ফায়ারিং এর মধ্যে দিয়ে যান বাঁচিয়ে ওই জায়গা থেকে সরে আসা এই আমেরিকান সৈনিকদের জন্য দুরূহ হয়ে পড়ছিল। তবে এত মুহুর্মুহু গুলির ঝড়ের মধ্যে দিয়েও তারা কোনো রকমের যান বাঁচিয়ে ওই জায়গা থেকে সরে আসতে সক্ষম হয়। আর ঠিক ওই সময়ে আফ্রিকার ওই অঞ্চলের মধ্যে দেখা যায় 2টা আমেরিকান ফাইটার জেট ঢুকে পড়েছে। আর এবার লেফটেন্যান্টের অর্ডার পাওয়ার সাথে সাথে ওই 2 ফাইটার জেটের পাইলট তাদের ফাইটার জেট থেকে মুহুর্মুহু বোম্বিং করা শুরু করে ওই বড় বড় ঘাসের মধ্যে। ফলে ওই জায়গাতে থাকা আফ্রিকার বিদ্রোহী সেনাবাহিনীদের একটি বিশাল টিম ওই বোম্বিং এর কবলে পড়ে আগুনে ঝলসে মারা পড়তে থাকে। সেখানে ওই ফাইটার জেট 2টা এমন বোম্বিং করা শুরু করে যে পুরো এরিয়া একদম ধুলোর সাথে মিশিয়ে দিতে থাকে। সেই সাথে কমান্ডোদেরকে সহ বাকি শরণার্থীদেরকে রিসিভ করে নেওয়ার জন্য কয়েকটা হেলিকপ্টার ওই জায়গায় দ্রুত পৌঁছে যায়। তবে ওই শরণার্থীদেরকে একটি সেফ জায়গায় ডক্টর লিনার সাথে দেখা গেলেও সেখানে ক্যাপ্টেন ওয়াটারকে দেখা যাচ্ছিল না।
আসলে সবাইকে সেফ জায়গায় পৌঁছাতে এসে ক্যাপ্টেন ওয়াটার নিজেই ওই ফাইটার জেটের রাডার এরিয়ার মধ্যে পড়ে গেছিল। তবে একদম শেষ সময়ে ওই ফাইটার জেটের তাণ্ডবে পুরো এলাকা বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে ওই বিধ্বস্ত এরিয়ার মধ্যে থেকে আমরা ক্যাপ্টেন ওয়াটারকে একদম ছেঁড়া ফাটা জামা নিয়ে বেরিয়ে আসতে দেখতে পাই। আর তাকে দেখা মাত্রই ডক্টর লিনা ক্যাপ্টেন ওয়াটারের কাছে দ্রুত চলে যায়। ফলে একদম মৃত্যুর মুখ থেকে ক্যাপ্টেন ওয়াটার এই পুরো শরণার্থী সহ তার টিমের সবাইকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। সেই সাথে ওই শরণার্থীদের ওপরে কয়েকটা হেলিকপ্টার এসে পেট্রোলিং করা শুরু করে দেয় তাদের রেস্কিউ করে নেওয়ার জন্য। আর এই কাহিনী দেখে ওই শরণার্থীরা আবেগে এবং আনন্দে কান্নায় ফেটে পড়তে থাকে। তবে এই শরণার্থীদেরকে বাঁচাতে এসে আমেরিকার স্পেশাল কমান্ডোদের কয়েকজন কমান্ডো তাদের যান অকাতরে বিলিয়ে দিয়েছে। আর তাদের স্মরণে সেই আফ্রিকান নাগরিকরা কান্নায় ভেঙে পড়তে থাকে আর তাদের এই উপকারের জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে থাকে। আর এরই মধ্যে সেখানে আমেরিকার বেশ কয়েকটি আর্মি টিম চলে আসে আর সেখানে সবাইকে হেলিকপ্টারে তুলে নিতে থাকে। আর সেই জায়গা থেকে তারা হেলিকপ্টার নিয়ে আমেরিকার দিকে রওনা দিতে থাকে। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো এক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো।